আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান জমানাতে সামাজিক মাধ্যম, বিশেষ করে ইউটিউবের কন্টেন্ট, টিকটক, ফেসবুক, এমনকি লিঙ্কডইন সহ অন্য যে সকল সামাজিক মাধ্যম রয়েছে, যেমন বাইডু, তারপর টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অনেকগুলো প্ল্যাটফর্ম, তার সঙ্গে সঙ্গে বটিমও আছে, যেগুলো আমাদের সমাজের এই মুহূর্তে অনেকগুলো বিষয়ের নিয়ামক হয়ে পড়েছে। আপনি ভালো ব্যবসা করতে চান, আপনাকে এই সামাজিক প্ল্যাটফর্মগুলো লাগবেই। আপনি কারো ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, বড় করতে চান, আপনার এই সামাজিক মাধ্যমে আসতে হবে। আপনি কাউকে ডিস্ট্রয় করতে চান, শেষ করে দিতে চান, ফালতু বানিয়ে দিতে চান, তার ক্যারিয়ার একেবারে শূন্যতে নিয়ে আসতে চান, এই সামাজিক মাধ্যমে আপনাকে গুজব ছড়াতে হবে। এর ফলে কী হলো, আমাদের দেশের যে মূল গণমাধ্যমগুলো, এমনকি সারা দুনিয়াতে টেলিভিশন ছিল, পত্রপত্রিকা ছিল, এমনকি বই পুস্তক যারা লিখতেন, যেগুলো শত শত বছর ধরে জনমত গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। যেমন ধরুন, কবি নজরুল একটা কবিতা লিখলেন। এখন কবিতা কয়জন পড়েছে বলেন তো? ওই জামানাতে, ব্রিটিশ জামানাতে, তার জন্য তাকে কিন্তু জেলে যেতে হয়েছে। এমনকি এরশাদ জামানাতে সব শালা কবি হতে চায়। কবি রফিকুল্লাহ যখন লিখলেন, তাকে জেলে যেতে হয়েছে, ভাত দে হারামজাদা। এই যে কবিতাগুলো, সেই কবিতার কারণে কবিদের জীবনে নানা দুর্ভোগ নেমে এসছে। পাকিস্তান জামানাতে কবি মাহবুবুল্লাহ একটা মাত্র কবিতা লিখলেন, এইখানে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ। আমি সেখানে কাঁদতে আসিনি, আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত। 1952 সনের ভাষা আন্দোলন উপলক্ষে এই প্রথম কবিতা পাকিস্তানের ভিত্তি নড়িয়ে দিয়েছিল। এখন এসবের কোনো মূল্য নেই। কে কবি, কে কবিতা লিখলো, কে পত্রিকায় কলাম লিখলো, কোন পত্রিকায় কী নিউজ ছাপা হলো, এগুলো নিয়ে মানুষের এত মাথা ব্যথা হয় না। বাংলাদেশে এই মুহূর্তে যে কয়টি পত্রপত্রিকা যারা খুব ইনফ্লুয়েন্সিয়াল, তাদের মধ্যে ধরুন আমি কালের কণ্ঠের কথা বলি। এখন কালের কণ্ঠের বা ধরুন কালের কণ্ঠের আগে যেটা ছিল, সেটা হলো আরেকটি, সেটা কি একটা কণ্ঠ আমার মনে আসছে না। তো কালের কণ্ঠের সার্কুলেশন কত? 50-60 হাজার। প্রথম আলো হয়তো 80-90 হাজার। বাংলাদেশ প্রতিদিনের হয়তো 1.5 লাখ 2 লাখ এরকম হতে পারে সার্কুলেশন। কিন্তু সামাজিক মাধ্যমে, সোশ্যাল প্ল্যাটফর্মে বাংলাদেশের 1 নম্বর যাকে বলা হয় পত্রিকা হলো কালের কণ্ঠ। তারা যেভাবে ফটোকার্ড তৈরি করে এবং তারা যে কোনো একটা রিপোর্ট তৈরি করে যখন ইন্টারনেটে ছেড়ে দেয়, সেটা যেভাবে ভাইরাল হয়, এটি এখন কোনো টেলিভিশন তার ধারে কাছে নেই। কালের কণ্ঠ টকশো করে, কালের কণ্ঠ তাদের লেখা ফটোকার্ডগুলো যখন ফেসবুকে ছাড়ে, ইউটিউবে ছাড়ে, অন্যান্য জায়গাতে ছাড়ে, এবং সেগুলো নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে যায়। সেই যে বেনজির কাণ্ড, ছাগল কাণ্ড, তো বেনজির কাণ্ড, ছাগল কাণ্ড থেকে শুরু করে অন্য যা কিছু হয়েছে এই বাংলাদেশে গত 4-5 বছর ধরে, সব কিছু কিন্তু এই সামাজিক মাধ্যমের কল্যাণে। তো এই সামাজিক মাধ্যম সব সরকারের জন্য একটা চক্ষুশূল। ডক্টর ইউনূসের পতন হয়েছে সামাজিক মাধ্যমে, উত্থান হয়েছে সামাজিক মাধ্যমে। শেখ হাসিনার পতন হয়েছে সামাজিক মাধ্যমে, উত্থান হচ্ছে সামাজিক মাধ্যমে। আবার এখন শেখ হাসিনার যে প্রতি মানুষের যে সহানুভূতি, এটা সামাজিক মাধ্যমে হচ্ছে। কোনো মূলধারার পত্রিকা শেখ হাসিনার তালিববর্ষ একার এই কথাটা লিখতে পারছেন না। যে সমস্ত সাংবাদিক, যে সমস্ত সম্পাদক শেখ হাসিনার কদম মোবারক চুম্বন করার জন্য গণভবনে গিয়ে গড়াগড়ি করতেন যে আমাকে একটু সুযোগ দেন, আমি গণভবনে এসে জাস্ট ওনার কদম মোবারক চুম্বন করব, উনি যদি কদম মোবারক
চুম্বন না করে, চুম্বন করতে সুযোগ না দেন, জুতোটা একটু পাঠিয়ে দিলে আমি তার জুতা চুম্বন করব। জুতাও যদি না দেয়, উনি যে হাঁসগুলো গণভবনে লালন পালন করেন, কিংবা যে মাছ, চিতল মাছ, বা ওনার যে বিড়ালটি রয়েছেন, আমি একটু তাদের সেবা করে বেঁচে থাকতে চাই। এই আকুতি যে সকল বড় বড় সাংবাদিকদের ছিল, তারা এখন তাদের শুধু আপনি বন্দুক ধরেন পিঠে, পিছনে বন্দুক ধরেন, সেগুলো আমি মরে যাব, কিন্তু শেখ হাসিনার তালিবীয় স নিয়ে কোনো কথা বলতে পারবো না, আমার এই সাহস নেই। তো এই যখন মূলধারার গণমাধ্যম অবস্থা, যে টেলিভিশনগুলো শেখ হাসিনার কথায় ফেনা তুলত, তারেক রহমান সাহেবের ওই একই অবস্থা, তয়াকারে তয়াকারে তা তয়াকারে তা